একটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে যেখানে ধনী ব্যক্তিরা কেবল গাড়ি দেখেন এবং মানুষদের নয়, সেখানে এক কোটিপতি মহিলা একজন সাধারণ মেকানিককে চ্যালেঞ্জ জানালেন। তিনি বললেন, যদি তুমি ২০ মিনিটের মধ্যে আমার গাড়ি ঠিক করে দাও, তবে আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় উপহার দেব। এটি কেবল সময়ের শর্ত ছিল না, এটি ছিল দম্ভ, শক্তি এবং মানুষের আত্মসম্মানের পরীক্ষা। কিন্তু সেই মেকানিক যা করল তা কেবল ঘড়িকেই হারাল না, বরং সেই চিন্তাধারাকেও ভেঙে দিল যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়। এই কাহিনী কেবল একটি চ্যালেঞ্জের নয়, এটি সেই মুহূর্তের যখন একজন মানুষ নিজেকে বিক্রি করতে অস্বীকার করেছিল। ভিডিও শুরু হওয়ার আগে নিচে কমেন্টে অবশ্যই লিখুন আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কি করতে করতে আমাদের কাহিনী দেখছেন। আর যদি আপনি এমন সত্য, আবেগঘন এবং জীবনের সাথে যুক্ত গল্প পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আমাদের সাথে এই সফরের অংশ হয়ে উঠুন। কারণ সামনে আপনি যা শুনতে চলেছেন তা কেবল গল্প নয়, হয়তো আপনার জীবনের সাথে জড়িয়ে থাকা কোনো সত্য। মুম্বাইয়ের এক বর্ষণমুখর রাত ছিল। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের নিচে তৈরি আলিশান পার্কিং বেসমেন্টে পানির ফোঁটার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সিমেন্টের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিটি শব্দ আরও ভারী মনে হচ্ছিল। সেখানেই দাঁড়িয়েছিল একটি লাল রঙের স্পোর্টস কার, চকচকে, দামি এবং একরখা। ইঞ্জিন একবার গর্জে উঠত, আবার হঠাৎ চুপ হয়ে যেত, যেন দম ফুরিয়ে গেছে। গাড়ির সামনে দাঁড়িয়েছিল বিক্রম যাদব। তেলে মাখামাখি ওভারঅল, হাতে পুরনো ক্ষতের দাগ, মুখে বয়সের চেয়েও বেশি অভিজ্ঞতা। ২৫ বছর ধরে গাড়ি ঠিক করতে করতে সে মানুষদেরও বুঝতে শিখে গিয়েছিল। কিছু লোক টাকা দিয়ে কথা বলে, কিছু লোক নীরবতা দিয়ে। সে ছিল সেই নীরবতাকে শুনতে পাওয়া মানুষ। ঠিক তখনই হাই হিলের শব্দ প্রতিধ্বনিত হল। বিক্রম মাথা তুলল। সামনে দাঁড়িয়েছিল মীরা মালহোত্রা। কালো রঙের দামি স্যুট, স্থির মুখ, চোখে শীতলতা এবং অভ্যাসে পরিণত হওয়া আভিজাত্য। সে ছিল সেই নারীদের মধ্যে একজন যাদের কাছে পৃথিবী একটা খেলা আর মানুষগুলো দাবার ঘুঁটি। সে ঘড়ির দিকে তাকালো এবং কোনো আবেগ ছাড়াই বলল, ২০ মিনিট। বিক্রম জিজ্ঞেস করল, ২০ মিনিট কিসের জন্য? মীরা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। যদি তুমি ২০ মিনিটে গাড়ি ঠিক করে দাও, তবে আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে বিশেষ উপহার দেব। তার গলা নিচু ছিল, কিন্তু শব্দগুলো ছিল ভারী। বিক্রম তাকে দেখল। না ছিল লোভ, না ভয়, না কৌতূহল। আর যদি না পারি? মীরার মুখ শক্ত হয়ে গেল। তাহলে তুমি যা উপার্জন করো তার কয়েক গুণ চোকাতে হবে। আর মনে রেখো, তোমার আগে ৬ জন হেরে গেছে। পার্কিংয়ে নিস্তব্ধতা ছেয়ে গেল। বৃষ্টি বেড়ে গিয়েছিল। ঘড়ির টাইমার চালু হল। ২০ মিনিট। এই ২০ মিনিটের কেবল একটি গাড়ি নয়, ২টি জীবন বদলে যাওয়ার ছিল। টাইমারের হালকা বিপ আওয়াজ শুরু হতেই মুম্বাইয়ের সেই আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের নিস্তব্ধতা আরও গভীর হল। ২০ মিনিট, না ১ সেকেন্ড বেশি, না ১ সেকেন্ড কম। বিক্রম যাদব ঘড়ির দিকে দ্বিতীয়বার তাকাল না। ২৫ বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে যন্ত্রকে ভয় দিয়ে নয়, বরং বোঝাপড়া দিয়ে ঠিক করা হয়। তাড়াহুড়ো প্রায়ই ভুল করায়, আর ভুলের কোনো জায়গা এখানে ছিল না। সে গাড়ির বোনট খুলল। ভেতরে সবকিছু প্রয়োজনের চেয়েও বেশি পরিষ্কার ছিল। ওয়ারিং ঝকঝক করছিল, পার্টসগুলো নিজের জায়গায় একদম সঠিক বসেছিল। এটি এমন এক গাড়ি ছিল যার যত্ন ভালোবাসা দিয়ে নয়, নিয়ন্ত্রণ দিয়ে করা হতো। পেছনে কয়েক কদম দূরে মীরা মালহোত্রা দাঁড়িয়েছিল, বুকে হাত বেঁধে, নজর কখনো ঘড়িতে, কখনো বিক্রমের ওপর। তার চোখে সেই পুরনো বিশ্বাস ছিল যে এই লোকটিও বাকিদের মতো হেরে যাবে। প্রথম ৫ মিনিট কেটে গেল। বিক্রম ইঞ্জিন স্টার্ট করাল। ইঞ্জিন পুরো শক্তিতে আওয়াজ দিল, কিন্তু কয়েক মুহূর্তেই তার গড়গড়ানি দুর্বল হতে শুরু করল। মীরা শীতল গলায় বলল, ৫ মিনিট হয়ে গেছে, কিছু বুঝলে? বিক্রম তার দিকে না তাকিয়েই জবাব দিল, মেশিন মিথ্যা বলে না, শুধু সবাই তা শুনতে জানে না। সে ফুয়েল লাইন দেখল, চাপ ঠিক ছিল, ফিল্টার পরিষ্কার ছিল, কোনো লিকেজ নেই। ১০ মিনিট কেটে গিয়েছিল। মীরার মুখে প্রথমবারের মতো হালকা অস্থিরতা দেখা গেল। এর আগে যারা মেকানিক এসেছিল, এই সময়ের মধ্যে তারা হয় ঘাবড়ে যেত, নতুবা অজুহাত দিতে শুরু করত। কিন্তু এই লোকটির না ছিল ঘাম, না ছিল তাড়াহুড়ো, যেন সময় তার জন্য থমকে গেছে। বিক্রম গাড়ির নিচে শুয়ে পড়ল। ঠান্ডা মেঝে, উপর থেকে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ, আর মগজে দাদির পুরনো শিক্ষা প্রতিধ্বনিত হচ্ছিল। যদি সবকিছু ঠিক মনে হয়, তবে ত্রুটি সেখানেই তাকে, যা দেখা যায় না। তার টর্চ একটি ছোট সেন্সরের ওপর থামল, খুব ছোট, প্রায় চোখেই পড়ে না এমন। সে আঙুল দিয়ে ছুঁয়ে দেখল, একটি সূক্ষ্ম ফাটল। ব্যাস, এটাই ছিল। এই সেন্সরটি ইঞ্জিনের তাপমাত্রার তথ্য কম্পিউটারে পাঠাত।
ফাটলের কারণে কম্পিউটার ভুল সিগন্যাল পাচ্ছিল। তার মনে হচ্ছিল ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং সুরক্ষার জন্য সে নিজেই ইঞ্জিন বন্ধ করে দিচ্ছিল। উপর থেকে মীরার আওয়াজ এলো, এখন চুপ কেন? বিক্রম গাড়ির নিচ থেকে বেরিয়ে এলো। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। সমস্যা পাওয়া গেছে। মীরা সোজা হয়ে দাঁড়াল। কত সময় লাগবে? বিক্রম ঘড়ির দিকে তাকাল। 15 মিনিট। সে তার টুলবক্স থেকে একটি পুরনো কিন্তু নির্ভরযোগ্য ইউনিভার্সাল সেন্সর বের করল। নতুন ছিল না, কিন্তু বছরের পর বছর তার সাথ দিয়েছিল। যেমন কিছু নীতি যা সময়ের সাথে আরও মজবুত হয়ে যায়। সেন্সর বদলানো হলো, তার জোড়া হলো, বোনেট বন্ধ হলো। বিক্রম এক কদম পিছিয়ে গিয়ে বলল, এবার স্টার্ট করুন। মীরা ড্রাইভারের সিটে বসল। প্রথমবারের মতো তার হাত হালকা কাঁপছিল। সে চাবি ঘুরাল। ইঞ্জিন প্রাণ ভিড়ে পেল, পরিষ্কার, স্থির, কোনো বাধা ছাড়াই। 1 মিনিট কাটল, তারপর 2 মিনিট, তারপর 3 মিনিট। ইঞ্জিন বন্ধ হল না। মীরা ইঞ্জিন বন্ধ করল এবং বাইরে এলো। তার নজর টাইমারের ওপর পড়ল। 17 মিনিট 43 সেকেন্ড। সে কিছু বলল না, শুধু বিক্রমকে দেখতে থাকল। প্রথমবারের মতো কোনো মানুষ তার বানানো খেলায় তাকে হারিয়ে দিয়েছিল, আর প্রথমবারের মতো তার হারটা খারাপ লাগছিল না। ইঞ্জিনের আওয়াজ থেমে গিয়েছিল, কিন্তু আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে অন্য এক ধরনের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। গভীর ভারী নীরবতা। মীরা মালহোত্রা কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে খেলা সত্যিই শেষ হয়ে গেছে। সে টাইমার বন্ধ করল। 17 মিনিট 43 সেকেন্ড। এটি কেবল সময় ছিল না, এটি ছিল তার সেই অভ্যেসের ওপর প্রথম ফাটল, যাতে সে সবকিছু শর্ত আর সওদা দিয়ে মেপে আসত। বিক্রম যাদব জয়ের কোনো ইশারা করল না, না হাসি না গর্ব। সে শান্তভাবে নিজের যন্ত্রপাতি গুছিয়ে নিল, হাত মুছল এবং স্বাভাবিক ভঙ্গিতে বলল যে গাড়ি এখন ঠিক আছে, অনায়াসে চালানো যেতে পারে। তার কাছে এটি কোনো খেলা ছিল না, কেবল দৈনন্দিন কাজ ছিল, সততার সাথে করা কাজ। মীরা তাকে দেখতে থাকল। প্রথমবারের মতো সে তাকে ওপর থেকে দেখল না, বরং সমমর্যাদায় দেখল। সে জিজ্ঞেস করল যে সে এই ত্রুটি কিভাবে খুঁজে পেল যখন বাকি সবাই ব্যর্থ হয়েছে। বিক্রম কেবল এটুকুই বলল যে বেশিরভাগ মানুষ বড় জিনিসগুলো দেখে, কিন্তু আসল সমস্যা প্রায় ছোট হয়, যা মনোযোগ দিয়ে শুনলেই দেখা যায়। মীরা পার্স বের করল এবং নির্ধারিত টাকার চেয়ে অনেক বেশি টাকা বের করল। এই নাও, সে বলল, তুমি এর যোগ্য। বিক্রম টাকার দিকে তাকাল এবং ধীরে ধীরে মাথা নাড়ল। না, শুধু কাজের দামটাই নেব। মীরা কয়েক মুহূর্ত বুঝতেই পারল না যে কেউ মানাও করতে পারে। সে আবারও বলল, কমপক্ষে বেশি টাকা তো নাও। বিক্রম শান্ত গলায় জবাব দিল যে যতটা কাজ হয়েছে ততটুকুই দাম সঠিক, তার চেয়ে বেশি নেওয়া তার ঠিক মনে হয় না। মীরা হালকা হাসির সাথে বলল যে সে জানে সে কি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি কি সে চায় না? বিক্রম প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকাল। তার গলায় না ছিল রাগ না উপদেশ, কেবল পরিষ্কার কথা। উপহার কাজের হয়, মানুষের নয়। আমি আমার পরিশ্রম বিক্রি করি, নিজেকে নয়। আর আপনি কোনো জিনিস নন, আপনি একজন মানুষ। মীরা যেন সেখানেই জমে গেল। এত সহজ সরল কথা এর আগে তাকে কেউ বলেনি। মানুষ হয় তার থেকে কিছু পেতে চাইত, অথবা তাকে ভয় পেত। এই লোকটি না কিছু চাচ্ছিল, না প্রভাবিত হচ্ছিল। বিক্রম টাকা নিল ততটুকুই যতটা ঠিক হয়েছিল, যন্ত্রপাতি তুলল এবং বাইরের দিকে হাঁটা শুরু করল। মীরা তাকে চলে যেতে দেখতে রইল। তার প্রথমবার মনে হল যেন সে কিছু হারাল, কিন্তু এই হার কোনো টাকা বা শর্তের ছিল না, বরং একটি অভ্যাসের ছিল। সে হঠাৎ তাকে থামাল। আপনার নাম? বিক্রম। ধন্যবাদ বিক্রম, আজ আপনি কেবল আমার গাড়ি নয়, অন্য কিছুও ঠিক করে দিয়েছেন। বিক্রম কিছু বলল না, কেবল হালকা মাথা নাড়ল এবং চলে গেল। বাইরে বৃষ্টি তখনও পড়ছিল। বিক্রম নিজের পুরনো গাড়িতে বসল এবং সরাসরি নিজের ছোট ওয়ার্কশপের দিকে বেরিয়ে পড়ল। রাস্তাভর তার মগজে সেই নজরের কথা ঘুরছিল। চোখে ভরা শূন্যতা, এত টাকা, এত শক্তি, আর তবুও একাকিত্ব। সে ভাবল, এমন মানুষরা সাধারণত আর মনে রাখে না। কাজ শেষ, গল্প শেষ। কিন্তু সেই রাতে মীরা নিজের আলিশান অ্যাপার্টমেন্টে একা বসে রইল। গাড়ি ঠিক ছিল, কিন্তু মন নয়। বিক্রমের শব্দগুলো বারবার ফিরে আসছিল। আমি আমার পরিশ্রম বিক্রি করি, নিজেকে নয়। সে চারদিকে তাকাল। মার্বেলের দেওয়াল,
দামি আসবাবপত্র আর মাঝখানে বসে থাকা সে নিজে। প্রথমবারের মতো তার কাছে এই সব কিছু শীতল এবং শূন্য মনে হল। সে ফোন তুলল, একটি নাম খুঁজল, বিক্রম যাদব। আর প্রথমবারের মতো সে কাউকে কোনো শর্ত ছাড়া দেখা করার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালের মুম্বাইয়ের বাতাস ভারী ছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আর্দ্রতা তখনও রাস্তা আর দেয়ালে লেগেছিল। বিক্রম যাদব নিজের ছোট ওয়ার্কশপে ঝুঁকে কাজ করছিল। পুরনো ফ্যানের আওয়াজ, তেল আর লোহার গন্ধ, সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি। এটাই তার পৃথিবী। সীমিত, সাধারণ, কিন্তু পরিষ্কার এবং সৎ। ঠিক তখনই বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকল। সে মাথা তুলল তো দেখল দরজায় মীরা মালহোত্রা দাঁড়িয়ে আছে। না দামি স্যুটে, না হাই হিলে, সাধারণ জিন্স, হালকা শার্ট, মুখে কৃত্রিমতাহীন ক্লান্তি। সে কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল, যেন ভেতরে ঢোকার আগে নিজেকে বোঝাচ্ছে। বিক্রম যন্ত্রপাতি নিচে রাখল এবং দাঁড়িয়ে গেল। কিছু হয়েছে? গাড়িতে আবার কোনো সমস্যা? মীরা মাথা নাড়ল। না, গাড়ি ঠিক আছে। সে ভেতরে এলো এবং চুপচাপ চারদিকে দেখতে লাগল। দেওয়ালে তেলের পুরনো দাগ, যন্ত্রপাতি সলিকে করে টাঙানো, কোনো লোক দেখানো ব্যাপার নেই, শুধু কাজ। সে ধীরে ধীরে বলল যে সে গতকালের জন্য ধন্যবাদ জানাতে এসেছে। বিক্রম স্বাভাবিক স্বরে জবাব দিল যে ওটা কাজ ছিল, করে দিয়েছি, এতে ধন্যবাদ জানানোর কিছু নেই। মীরা গভীর শ্বাস নিল। সে বলল যে গতকালের পর সে ঠিকমতো ঘুমাতে পারেনি। কিছু একটা ছিল যা তার ভেতরে আটকে গিয়েছিল। সে সরাসরি তার দিকে তাকালো এবং জিজ্ঞেস করল যে সে কি তার সাথে দুপুরের খাবার খেতে পারে। বিক্রম চমকে গেল। সে বলল যে সে এমন লোকেদের জায়গা খাপ খায় না। মীরা সঙ্গে সঙ্গে বলল যে সে কোনো বড় রেস্টুরেন্টের কথা বলছে না, কেবল একটি সাধারণ জায়গা, কোনো শর্ত ছাড়াই, কেবল 1 ঘন্টা। তার গলায় না ছিল আদেশ, না খেলা, কেবল অনুরোধ। বিক্রম তাকে দেখল। প্রথমবারের মতো তার মনে হল যে এটি সেই মহিলা নয় যে গতকাল টাইমার চালিয়ে দাঁড়িয়েছিল। কিছু বদলে গিয়েছিল। সে কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, ঠিক আছে, 1 ঘন্টা। দুপুরে তারা রাস্তার পাশে তৈরি একটি ছোট ক্যাফেতে বসেছিল। ট্রাফিকের শব্দ পাশ দিয়ে যাচ্ছিল। মানুষ নিজের নিজের জীবনে ব্যস্ত ছিল, কেউ তাদের দেখছিল না। মীরা সাধারণ খাবার অর্ডার করল। বিক্রমও তাই নিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। এই নীরবতা অদ্ভুত ছিল না, কেবল নতুন ছিল। তারপর মীরা জিজ্ঞেস করল যে সে গতকাল উপহার কেন ফিরিয়ে দিয়েছিল, যেখানে অন্য কোনো লোক হলে মানা করত না। বিক্রম প্লেটের দিকে তাকিয়ে বলল যে ওটা উপহার ছিল না, একটা খেলা ছিল, আর সে এমন খেলা পছন্দ করে না যেখানে মানুষকে বাজি ধরা হয়। সে ইহাও বলল যে অভ্যাস যত পুরনোই হোক না কেন, একদিন মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয়। মীরা ধীরে ধীরে মাথা নাড়ল। সে বলল যে সম্ভবত এটাই কারণ যে সে নিজেকে শূন্য অনুভব করে। মানুষ তাকে দেখে, কিন্তু তাকে দেখে না। হয় তাকে ভয় পায়, অথবা তার থেকে কিছু পেতে চায়। সে বিস্তারিত না বলে কেবল এটুকু জানালো যে তার শৈশব হিসাব নিকাশে কেটেছে। সম্পর্কগুলো চুক্তিতে পরিণত হয়েছে, এবং কেউ কোনো দিন অকারণে তাকে জিজ্ঞেস করেনি যে সে কেমন আছে। বিক্রম বেশি কিছু বলল না। সে কেবল শুনতে থাকল, যেন শোনাটাও এক ধরনের সাহায্য। খাওয়ার পর তারা বাইরে বের হল। বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল, হালকা কিন্তু লাগাতার। মীরা ছাতা খুলল। বিক্রম মানা করে দিল, তার বৃষ্টির অভ্যেস ছিল। তারা একসাথে হাঁটতে থাকল। রাস্তায় পানি জমছিল, মানুষ তাড়াহুড়ো করছিল, কিন্তু তাদের পা নিজে থেকেই ধীর হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে মীরা হঠাৎ জিজ্ঞেস করল যে তারা কি আবার দেখা করতে পারে, এভাবেই, কোনো মানে ছাড়াই। বিক্রম থামল, কিছুক্ষণ ভাবল, এবং তারপর বলল, যদি কোনো খেলা ছাড়া হয় তাহলে হ্যাঁ। মীরা হাসল। এই হাসি কোনো জয়ের ছিল না। এটি সেই মানুষের হাসি ছিল যে প্রথমবারের মতো সমানভাবে দাঁড়িয়েছিল, এটা না জেনেই যে এই শুরুটা ভবিষ্যতে কতটা ভারী হতে চলেছে। সেই দিনের পর দেখা হওয়া কোনো পরিকল্পিত ব্যাপার থাকল না, কেবল হতে থাকল। কখনো বিকেলে, কখনো কাজের পরে, কখনো এমনি। মীরা মালহোত্রা এখন প্রায়ই বিক্রম যাদবের ওয়ার্কশপে আসত, কোনো আওয়াজ ছাড়াই, কোনো ড্রাইভার ছাড়াই। সে আসতেই ব্যাগ এক কোণায় রেখে দিত, চুল পিন দিয়ে গুছিয়ে নিত এবং চুপচাপ পাশে দাঁড়িয়ে যেত। বিক্রম কাজ করত, কখনো যন্ত্রপাতি এগিয়ে দিতে বলত, কখনো কেবল ইশারায় আলোটা এদিকে সরাতে বলত। মীরা শিখছিল, ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো ছাড়াই। প্রথমবারের মতো তার হাতে তেল লাগল, আঙুলে হালকা ব্যথা হল, আর মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন কিছু একটা সঠিক জায়গায় বসছে। বিক্রম বেশি কিছু বোঝাত না। সে জানত যে কাজ শেখানোর আগে ধৈর্য শেখানো জরুরি। এখানে কোনো টাইমার ছিল না, কোনো শর্ত ছিল না। মেশিন ছিল,
তাদের আওয়াজ ছিল আর এক সারল্য ছিল যা মীরা আগে কখনো পায়নি। কখনো তারা কাজের মাঝে চা খেত, কখনো কেবল নীরবতায় বসে থাকত। কথা কম হতো, কিন্তু লোক দেখানো বিষয় থেকে দূরে হতো। মীরা একদিন বলল যে সে এখানে শান্তি পায়। বিক্রম কিছু বলল না, কেবল হালকা হাসি দিল। সে জানত শান্তির নাম নেওয়া সহজ, কিন্তু তা রক্ষা করা কঠিন। ধীরে ধীরে তাদের মধ্যে কিছু একটা বদলাতে শুরু করল। মীরা এখন নিজের দামি পোশাক কম পরতে লাগল। সে পরোয়া করত না যে কে কি ভাববে। সে দীর্ঘক্ষণ বসে থাকত, কখনো বিক্রমের জন্য বাড়ির তৈরি খাবার নিয়ে আসত, কখনো কেবল ক্লান্ত হয়ে চেয়ারে বসে থাকত। বিক্রমও বদলাচ্ছিল। সে কম বলত, কিন্তু তার চোখ অনেক কিছু বলতে শুরু করেছিল। দুজনের মধ্যে এক বোঝাপড়া তৈরি হচ্ছিল, এমন বোঝাপড়া যাকে নাম দেওয়ার তাড়া ছিল না, কিন্তু যার উপস্থিতি পরিষ্কার অনুভব করা যেত। বাইরের জগৎ অবশ্য এতটা শান্ত ছিল না। মীরার ফোনে কল বাড়তে লাগল। মিটিং, ডিনার ইনভাইট, মনে করিয়ে দেওয়া মেসেজ। সে অনেকবার ফোন সাইলেন্ট করে রাখত, কিন্তু প্রতিটি কলের সাথে তার চোখে এক ছায়া নেমে আসত। হয়তো কেউ দেখে ফেলেছিল, হয়তো কেউ জানিয়ে দিয়েছিল। বিক্রম এই সব কিছু দেখত। সে জিজ্ঞেস করত না, কিন্তু ভেতরে কোথাও বুঝত যে এই কাহিনী এখন আর কেবল দুজন মানুষের নেই। এক সন্ধ্যায় মীরা দেরিতে এলো। মুখে ক্লান্তি স্পষ্ট ছিল। সে কিছু না বলে চেয়ার টেনে বসে পড়ল। বিক্রম জিজ্ঞেস করল, সব ঠিক আছে? মীরা মাথা নাড়ল, কিন্তু আওয়াজ বের হল না। কিছুক্ষণ পর সে বলল যে তার বাবা তার উপর রেগে আছেন, যে তারা জেনে গেছেন সে তার সময় কোথায় কাটাচ্ছে। বিক্রম কাজ থামিয়ে দিল। প্রথমবারের মতো সে পরিষ্কার অনুভব করল যে এই সম্পর্ক এখন এমন মোড়ে আসছে যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। মীরা বলল যে তার বাবার জগৎ খুব পরিষ্কার। ওপর এবং নিচ, ধনী এবং গরিব, সমমর্যাদা বলে সেখানে কোনো জায়গা নেই। বিক্রম তার কথা শুনল এবং কেবল এটুকু বলল যে তার কারো সাথে লড়াই করার শখ নেই, সে কেবল শান্তি চায়। মীরা তার দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বড় অন্য কিছুও ছিল, এক জেদ যে সে পিছিয়ে যাবে না। সেই রাতে তারা একসাথে বাইরে বের হল। রাস্তা ভেজা ছিল, বাতাসে আর্দ্রতা ছিল। তারা বেশি কথা বলেনি। হাঁটতে হাঁটতে মীরা হঠাৎ তার হাত ধরল, প্রথমবারের মতো না জিজ্ঞেস করেই। বিক্রম হাত সরিয়ে নিল না। সে জানত যে এই ছোট পদক্ষেপটি ভবিষ্যতে বড় প্রশ্ন খাড়া করবে, কিন্তু সেই মুহূর্তে সে প্রশ্নগুলোকে পেছনে ফেলে দিল। দূরে শহরের আলোগুলো জ্বলছিল, পাশে কোথাও কেউ হাসছিল, আর তাদের মধ্যে নামহীন এক সম্পর্ক চুপচাপ গভীর হয়ে যাচ্ছিল। এই কথা না জেনেই যে সামনের রাস্তা সোজা নয়, বরং কঠিন বাঁকে ভরা। তার পরের দিনগুলো যেন দুটি আলাদা ধারায় বইতে শুরু করল। এক ধারা ছিল ওয়ার্কশপের, যেখানে মেশিনের আওয়াজ, তেলের গন্ধ আর সারাদিনের হাড়ভাঙা খাটুনি ছিল। আর দ্বিতীয় ধারা ছিল মীরা মালহোত্রার জগতের, ফোন কল, মেসেজ, মিটিং আর না বলা চাপে ভরা। মীরা এখনও আসত, কিন্তু আগের মতো নিশ্চিন্ত নয়। কখনো দেরিতে আসত, কখনো তাড়াতাড়ি চলে যেত। বিক্রম সব কিছু দেখত, কিন্তু জিজ্ঞেস করত না। সে জানত কিছু প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আর কিছু উত্তর পাওয়ার আগে পরিস্থিতি আরও বিগড়ে যায়। এক দুপুরে মীরার ফোন বাজল, আর এইবার সে সাইলেন্ট করল না। স্ক্রিনে বাবার নাম ছিল। সে কল ধরল, কয়েক মুহূর্ত শুনল, তারপর কেবল এটুকু বলল যে সে সন্ধ্যায় কথা বলবে। ফোন রাখতেই তার মুখ বদলে গেল। বিক্রম কাজ থামিয়ে তার দিকে তাকাল। আজ প্রথমবারের মতো সে জিজ্ঞেস করল যে কি হয়েছে। মীরা দীর্ঘশ্বাস নিল এবং বলল যে তার বাবা তার সাথে দেখা করতে চান, একা, কোনো অজুহাত ছাড়াই। বিক্রম বুঝল যে এটি কোনো সাধারণ সাক্ষাৎ হবে না। সে কেবল বলল যে যা সঠিক মনে হয় তাই করো। সন্ধ্যায় মীরা তার বাবার বাড়িতে গেল। বড় ড্রয়িং রুমে সবকিছু তেমনই ছিল, শীতল, সাজানো এবং নিয়ন্ত্রণে। রাঘব মালহোত্রা কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন যে সে ওয়ার্কশপে কি করছে, কার সাথে সময় কাটাচ্ছে এবং কেন। মীরা প্রথমবারের মতো কোনো কিছু না ঘুরিয়ে জবাব দিল। সে বলল যে সে বিক্রমের সাথে আছে, কারণ সেখানে সে মানুষ হওয়ার অনুভব পায়। রাঘবের চোখ কঠোর হয়ে গেল। তিনি বললেন যে এটি একটি শখ, যা শীঘ্রই শেষ হয়ে যাবে, আর যদি না হয় তবে তা শেষ করে দেওয়া হবে। মীরা প্রতিবাদ করল, কিন্তু সে জানত যে তার বাবার সতর্কতা কখনো বিফলে যায় না। সে ভয় পেয়ে বলল যে সে চায় না যে বিক্রমের কোনো ক্ষতি হোক।
রাঘব শীতল গলায় জবাব দিলেন যে ক্ষতি শব্দটা বড়, তিনি কেবল পরিস্থিতি বদলে দেবেন, মানুষের জন্য, কাজের জন্য, সুযোগের জন্য। মীরা বুঝল এটি হুমকি ছিল, বিনা শব্দে দেওয়া হুমকি। ওদিকে বিক্রমের জন্যেও দিনগুলো স্বাভাবিক রইল না। পরের কয়েকদিনে, এটি একদিনে হয়নি, কিন্তু সংকেত স্পষ্ট ছিল। একজন পুরনো গ্রাহক ফোন করে বলল যে এখন সে গাড়ি অন্য কোথাও দেখাবে, কারণ না জানিয়েই। তারপর দ্বিতীয়জন, তারপর তৃতীয়জন, ধীরে ধীরে কাজ কমতে লাগল। বিক্রম কারণ জিজ্ঞেস করেনি, কিন্তু ভেতরে কোথাও বুঝে গিয়েছিল যে এটি কাকতলীয় নয়। সে হিসাব করল, যদি এটাই চলতে থাকে তবে কয়েক সপ্তাহের মধ্যেই ওয়ার্কশপের খরচ চালানো মুশকিল হয়ে যাবে। সন্ধ্যায় মীরা এলো। এইবার সে কাঁদছিল না, কিন্তু তার চোখে ভারী একটা ভাব ছিল। সে সব সত্যি সত্যি বলে দিল, বাবার কথা, তার হুমকি, আর সামনে কি হতে পারে। বিক্রম চুপচাপ শুনল। যখন সে শেষ করল, সে কেবল বলল যে তার আন্দাজ ছিল এমনটা হবে। মীরা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল যে এখন সে কি করবে। বিক্রম বলল যে সে কাজ করবে, আর যা তার আয়ত্তে নেই তার জন্যে নিজেকে ভেঙে ফেলবে না। মীরা সাহায্যের কথা বলল, টাকার, পরিচিতি বা কন্ট্যাক্টসের। বিক্রম মাথা নাড়ল। না, যদি আমি তোমার সাহায্য নিই তবে আমি সেটাই হয়ে যাব যা তোমার বাবা ভাবেন, এমন এক লোক যে শক্তির সাহায্যে টিকে থাকতে চায়। মীরা চুপ হয়ে গেল। সে বুঝল এই লোক মাথা নোয়ানোর নয়। সেই রাতে তারা দীর্ঘক্ষণ বসে থাকল। বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। ভেতরে নিস্তব্ধতা ছিল। দুজনেই জানত যে এটি কেবল শুরু। আসল দেওয়াল এখনও সামনে আসা বাকি, আর যখন তা আসবে তখন তাদের কেবল একে অপরের নয়, বরং নিজের নিজের ভয়েরও মোকাবিলা করতে হবে। পরিস্থিতি তারপর হঠাৎ করে বদলায়নি, কিন্তু চুপচাপ এবং লাগাতার বদলাতে শুরু করল। বিক্রমের ওয়ার্কশপ এখন আগের মতো ব্যস্ত থাকত না। সকালে গেট খুলত, যন্ত্রপাতি নিজের জায়গায় টাঙানো থাকত, ইঞ্জিনের আওয়াজ আসত, কিন্তু গ্রাহকের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছিল। কিছু লোক আসত, খোঁজখবর নিত এবং কাজ না দিয়েই ফিরে যেত। কিছু লোক ফোনে মানা করে দিত। এটি কোনো একদিনে হয়নি, বরং এমনভাবে হচ্ছিল যেন কেউ কলটা অল্প অল্প করে বন্ধ করে দিচ্ছে। বিক্রম বুঝতে পারছিল যে এটি কেবল বাজারের উত্থানপতন নয়, তবুও সে শোরগোল করল না। সে শিখেছিল যে শোরগোল দিয়ে নয়, বরং টিকে থাকার মাধ্যমেই পথ বেরোয়। মীরা এই সবকিছু দেখছিল। সে রোজ ওয়ার্কশপে আসত, বসত, কাজে হাত লাগাত, কিন্তু তার ভেতরে একটা বোঝা বাড়তে থাকল। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে তার সিদ্ধান্তের দাম বিক্রম চোকাচ্ছে। এক সন্ধ্যায় সে বলল যে সম্ভবত কিছু সময়ের জন্য তার কম আসা উচিত, যাতে কথাবার্তা শান্ত হয়। বিক্রম তার দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল যে সে কারো থেকে লুকিয়ে বাঁচতে চায় না। যদি কারো সমস্যা থাকে তবে সামনে এসে বলুক, পেছন থেকে খেলা করা তার বোধগম্য নয়। মীরার এই জবাব সঠিক মনে হল, কিন্তু ভয় কমল না। সেই সপ্তাহেই মীরা একটি বড় সামাজিক অনুষ্ঠানের আমন্ত্রণ পেল। একটি চ্যারিটি গালা, যেখানে শহরের বড় ব্যবসায়ী, নেতা এবং মিডিয়া আসার কথা ছিল। এই অনুষ্ঠানটি তার বাবার নামের সাথে জড়িত ছিল। মীরা জানত সেখানে না যাওয়াও এক ধরনের বার্তা হবে। সে বিক্রমের সাথে কথা বলল এবং বলল যে সে একা যেতে চায় না। বিক্রম কিছুক্ষণ চুপ থাকল। সে বুঝতে পারছিল যে এটি কেবল একটি পার্টি নয়, বরং একটি মঞ্চ, যেখানে প্রশ্ন না করেও প্রশ্ন করা হয়। তারপর সে রাজি হল। গালার সন্ধ্যা এলো। বিক্রম তার জীবনে প্রথমবারের মতো একটি সাধারণ স্যুট পরল। সেটি দামি ছিল না, কিন্তু পরিষ্কার এবং সুরুচিপূর্ণ ছিল। আয়নায় নিজেকে দেখে তার অদ্ভুত লাগল, যেন সে নিজের নয়, বরং অন্য কারো জগতে দাঁড়িয়ে আছে। মীরা যখন তাকে দেখল, তখন তার চোখে গর্ব ছিল এবং সেই সাথে একটি দমানো ভয়ও। তারা একসাথে হলে প্রবেশ করল। চকচকে আলো, দামি পোশাক, ধীর সঙ্গীত আর হাসির আড়ালে লুকিয়ে থাকা কৌতূহল, সবকিছু একসাথে ছিল। মানুষের নজর সঙ্গে সঙ্গে বিক্রমের ওপর স্থির হল। কে এই লোক? কোথা থেকে এসেছে? মীরার সাথে কেন? পরিচয় হল, এটি বিক্রম। কেউ মাথা নাড়ল, কেউ আনুষ্ঠানিক হাসি দিল, আর কেউ কেউ কোনো রাগঢাক না করেই বিস্ময় প্রকাশ করল। একজন ব্যক্তি হাসতে হাসতে জিজ্ঞাসা করল যে সে কি করে। বিক্রম শান্ত স্বরে বলল যে সে একজন মেকানিক। শব্দটা বাতাসে যেন থমকে গেল। কিছু হাসি আরও গভীর হল, কিছু নজর ওপর থেকে নিচ পর্যন্ত মেপে নিল। ভিড়ের ওপারে মীরা কারো শীতল দৃষ্টি অনুভব করল। সেই দৃষ্টিতে তার বাবার নাম না বলেই উপস্থিত ছিল। মীরা এগিয়ে গেল এবং গলা না চড়িয়ে পরিষ্কার বলল যে বিক্রম তার সাথে আছে, কারণ সে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। হলে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। এটি কোনো বড় ঘোষণা ছিল না, কিন্তু এই জগতে এটাই যথেষ্ট ছিল।
বিক্রম অনুভব করল যে এই লড়াই এখন আর ব্যক্তিগত নেই, এটি সমাজের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরীক্ষায় পরিণত হয়েছে। সে মীরার দিকে তাকালো, যে তার পাশে সোজা হয়ে দাঁড়িয়েছিল, মাথা না নুইয়ে। সেই মুহূর্তেই সে ঠিক করে নিল যে সামনে পথ যতই কঠিন হোক না কেন, সে পিছিয়ে যাবে না। তারা যখন বাইরে বের হল, শহরের বাতাস ভারী ছিল, কিন্তু তাদের পদক্ষেপ আগের চেয়েও মজবুত ছিল। তারা জানত আসল পরীক্ষা এখন শুরু হয়েছে, এবং এই পরীক্ষায় জয় শোরগোল দিয়ে নয়, টিকে থাকার মাধ্যমেই নির্ধারিত হবে। গালা রাত কেটে গিয়েছিল, কিন্তু তার প্রভাব পরের দিন থেকেই পরিষ্কার দেখা যেতে লাগল। বিক্রমের ওয়ার্কশপের ফোন সারা দিন স্তব্ধ ছিল। যে গ্রাহকরা আগে না বলেই চলে আসত, তাদের আর দেখা গেল না। কেউ মেসেজ পাঠিয়ে বলল যে তারা পরে যোগাযোগ করবে, কেউ একদমই জবাব দিল না। এটি আকস্মিক ছিল না, বরং এমন মনে হচ্ছিল যেন গতরাতের পর পরিস্থিতি বদলে গেছে এবং মানুষ কথা না বলেই নিজের রায় শুনিয়ে দিয়েছে। সমাজ আদালত বসানো ছাড়াই বিচার করতে শুরু করেছিল। বিক্রম এই সব কিছু দেখল, অনুভব করল, কিন্তু অভিযোগ করল না। সে জানত ভিড় যখন চুপ হয়ে যায়, তখনই আসল কথা বোঝা যায়। মীরা এই সব কিছু নিজের চোখে দেখছিল। সে এখন পরিষ্কার বুঝতে পেরেছিল যে বিষয়টি কেবল নজর আর কানাঘুষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দুপুরে তার বাবার মেসেজ এলো, সন্ধ্যায় বাড়ি এসো, আমাদের কথা বলতে হবে। এটি অনুরোধ ছিল না, বরং আদেশ ছিল। মীরা জানত যে এই আলাপ সহজ হবে না। সে বিক্রমকে জানালো। বিক্রম কিছুক্ষণ চুপ থেকে কেবল বলল যে যাই বলতে হয় সত্যি বলবে। ভয় থেকে নেওয়া সিদ্ধান্তগুলো প্রায়ই জীবনভর বোঝা হয়ে দাঁড়ায়। সন্ধ্যায় মীরা তার বাবার সামনে বসল। রাঘব মালহোত্রার মুখ শান্ত ছিল, কিন্তু সেই শান্তিতে কঠোরতা লুকিয়েছিল। তিনি কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করলেন। তিনি বললেন যে গতরাতে মীরা যা করেছে তাতে সে কেবল নিজেকে নয়, বরং পরিবারের প্রতিষ্ঠাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মীরা জবাব দিল যে সে কোনো ভুল কাজ করেনি, সে কেবল সত্যকে লোকায়নি। রাঘব শীতল হাসির সাথে বললেন যে সমাজ সত্য দিয়ে নয়, বরং হাসিয়াত বা মর্যাদা দিয়ে চলে, আর মর্যাদা বজায় রাখার জন্য মাঝে মাঝে সম্পর্কের বলি দিতে হয়। মীরা প্রথমবারের মতো পরিষ্কার শব্দে বলল যে সে বিক্রমকে ছাড়বে না। রাঘবের গলা শক্ত হয়ে গেল। তিনি বললেন যে যদি তাই হয়, তবে তাকে এর ব্যবহারিক পরিণামও স্বীকার করতে হবে, কাজ, টাকা এবং সম্মান সংক্রান্ত। এটি কোনো সতর্কতা ছিল না, এটি ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। ওদিকে বিক্রমও প্রথম সরাসরি ধাক্কাটা সেই দিনেই পেল। ব্যাংক থেকে ফোন এলো, জানানো হলো যে তার লোন ফাইলের পর্যালোচনা করা হচ্ছে। সম্ভবত গতরাতের পর পরিস্থিতি বদলে গিয়েছিল। কণ্ঠস্বর আনুষ্ঠানিক ছিল, কিন্তু সংকেত পরিষ্কার ছিল। বিক্রম ফোন রাখল এবং দীর্ঘশ্বাস নিল। সে আন্দাজ করেছিল যে চাপ আসবে, কিন্তু এত দ্রুত আসবে ভাবেনি। তবুও সে নিজেকে সামলে নিল। ভয় পাওয়া কখনো তার অভ্যাস ছিল না। সন্ধ্যায় মীরা ওয়ার্কশপে এলো। এইবার সে নিজেকে সামলাতে পারছিল না। সে সব কিছু বলে দিল, বাবার কথা, তার হুমকি, আর সামনে কি হতে পারে। বিক্রম চুপচাপ শুনল। তারপর সে বলল যে সে লড়াই চায় না, কিন্তু মাথা নোয়াতেও চায় না। যদি পথ কঠিন হয় তবে সে পরিশ্রম করবে, কিন্তু আপোষ করবে না। মীরা জিজ্ঞেস করল যে সে কি এই সবকিছু সহ্য করতে পারবে। বিক্রম কোনো বড় জবাব দিল না। সে কেবল বলল যে কিছু দাম এমন হয় যা না চুকিয়ে সামনে এগোনোই যায় না। সেই রাতে শহরে আলোচনা তুঙ্গে ছিল। গালাতে মীরা এবং বিক্রমের উপস্থিতি এখন খবরে পরিণত হয়েছিল। কেউ একে সাহস বলছিল, কেউ বা বোকামি। পরের দিন থেকে কি হবে তা কেউ জানত না, কিন্তু একটি বিষয় নিশ্চিত ছিল, অন্ধকার সুড়ঙ্গের শেষে মীরা এবং বিক্রমের লড়াই কেবল শুরু হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি প্রভাব সেই সব লোকেদের ওপর পড়ল যারা এখনও পর্যন্ত নিরপেক্ষ ছিল। নিরপেক্ষতা শেষ হচ্ছিল, প্রত্যেককে কোনো একদিকে দাঁড়াতে হতো। বিক্রম অনেকক্ষণ ওয়ার্কশপে বসে রইল, যন্ত্রপাতি পরিষ্কার করতে থাকল, যেন প্রতিটি জিনিসকে নিজের জায়গায় রাখতে চায়। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। সে ভাবল সম্ভবত এটাই সেই মোড় যেখান থেকে ফিরে আসা সহজ, কিন্তু এগিয়ে যাওয়াই সঠিক মনে হচ্ছে। মীরা চুপচাপ তার পাশে এসে বসল। দুজনে কিছু বলল না। শব্দ এখন আর জরুরি ছিল না। তারা জানত পরবর্তী পদক্ষেপ তাদের হাতে নেই। সমাজ, টাকা আর ক্ষমতা নিজের চাল চালবে। কিন্তু এটাও পরিষ্কার ছিল যে তারা এখন মাঝরাস্তা থেকে ফিরে যাবে না। দাম বেড়ে গিয়েছিল, এবং কাহিনী নিজের সবচেয়ে কঠিন অংশে প্রবেশ করেছিল। পরের কয়েকদিন বিক্রমের জন্য একইভাবে কাটতে লাগল, ভারী, শান্ত এবং ক্লান্ত। ওয়ার্কশপ সকালে খুলত, যন্ত্রপাতি আগের মতোই নিজের জায়গায় টাঙানো থাকত, কিন্তু কাজ খুব কম রয়ে গিয়েছিল। ব্যাংক থেকে আবার ফোন এলো।
এইবার গলা আরও বেশি আনুষ্ঠানিক ছিল। জানানো হলো যে লোনের পর্যালোচনা শেষ হয়েছে এবং কিছু অতিরিক্ত নথিপত্রের প্রয়োজন পড়বে। এটি কেবল কাগজের কথা ছিল না, বিশ্বাসের কথা ছিল। বিক্রম কোনো তর্ক ছাড়াই সব শুনে নিল এবং ফোন রেখে দিল। সে চেয়ারে বসে কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল। জীবনে প্রথমবারের মতো তার মনে হল যে পরিশ্রম করা সত্ত্বেও পায়ের তলার মাটি সরে যেতে পারে। মীরা রোজ আসত, কিন্তু এখন তার চোখে অপরাধবোধ পরিষ্কার ফুটে উঠত। সে অনুভব করছিল যে বিক্রমের প্রতিটি সমস্যা কোনো না কোনোভাবে তার সাথে যুক্ত। এক দুপুরে সে বলল যে সম্ভবত তার কিছু সময়ের জন্য দূরে চলে যাওয়া উচিত, যাতে পরিস্থিতি আরও না বিগড়ে যায়। বিক্রম তার কথা শুনল এবং শান্ত স্বরে বলল যে দূরত্ব কখনো সমস্যা সমাধান করে না, কেবল সম্পর্ককে দুর্বল করে। যদি কাউকে যেতেই হয় তবে সত্যের সাথে যাক। মীরা চুপ হয়ে গেল। সে বুঝল যে এই লোক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু নিজের নীতি ছাড়তে পারে না। সেই সন্ধ্যায় বিক্রমকে শহরের এক বড় অটো ডিলারের সাথে দেখা করতে ডাকা হলো। সে জানত যে এই সাক্ষাৎ কাজের জন্য কম আর বার্তা দেওয়ার জন্য বেশি হবে, তবুও সে গেল। রুমে কিছু পরিচিত মুখ ছিল, সেই সব মানুষ যারা একসময় তার কাজের প্রশংসা করত। কথাবার্তা স্বাভাবিকভাবেই শুরু হলো, কিন্তু শিগগিরই আসল কথা সামনে চলে এলো। একজন ব্যক্তি হাসতে হাসতে বলল যে আজকাল তার নাম খুব চর্চায় আছে, কিন্তু সঠিক কারণে নয়। তারপর হালকা কথায় ইহাও যোগ করে দেওয়া হলো যে কিছু লোক এমন মেকানিকের সাথে যুক্ত হতে পছন্দ করে না যার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন আছে। এটি সরাসরি চড় ছিল না, বরং সুপরিকল্পিত অপমান ছিল। বিক্রম কোনো সাফাই দিল না, সে কেবল এইটুকু বলল যে সে নিজের জীবনের হিসাব দিতে আসেনি। রুমে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। সে বুঝল যে এই সাক্ষাৎ দরজা বন্ধ করার জন্য ছিল, খোলার জন্য নয়। ওদিকে মীরাকেও সমাজ শান্তিতে থাকতে দিল না। কোনো পরিচিত মহিলা হাসতে হাসতে বলল যে তার নিজের শখ সামলানো উচিত। কোনো এক লেখায় ইশারায় প্রশ্ন তোলা হলো। মীরা সব শুনল, কিন্তু জবাব দিল না। এখন তার মনে হতে লাগল যে নীরবতাও এক ধরনের উত্তর, এবং প্রতিটি কথার জবাব শব্দ দিয়ে দেওয়া জরুরি নয়। সন্ধ্যায় দুজনে ওয়ার্কশপে দেখা করল। বিক্রম দেরিতে এসেছিল। তার মুখে ক্লান্তি ছিল এবং চোখে সেই স্থিরতা ছিল না যা আগে থাকত। মীরা কিছু জিজ্ঞেস করল না। সে জানত যে কিছু উত্তর প্রশ্ন ছাড়াই উপস্থিত থাকে। কিছুক্ষণ পর বিক্রম নিজেই বলল যে আজ প্রথমবারের মতো তাকে সরাসরি তার আওকাত বা যোগ্যতা মনে করিয়ে দেওয়া হয়েছে, কাজের নামে, সম্পর্কের নামে। মীরার চোখ ভরিয়ে এলো। সে বলল যে এই সবকিছু তার কারণে হচ্ছে। হয়তো সে যদি পিছিয়ে যেত তবে পরিস্থিতি এতটা বিগড়াত না। বিক্রম মাথা নাড়ল এবং বলল যে এমনটা নয়, এটি হচ্ছে কারণ পৃথিবী এভাবেই চলে। সে কেবল আয়না হয়েছে, কারণ নয়। মীরা সেই আবেগঘন মুহূর্তে বলল যে যদি প্রয়োজন পড়ে তবে সে সবকিছু ছেড়ে দেবে, নাম, টাকা, সমাজ। কিন্তু এই শব্দগুলো রাগ আর কষ্ট থেকে বেরিয়েছিল, কোনো স্থির সিদ্ধান্তের মতো নয়। বিক্রম তাকে দেখল এবং শান্ত স্বরে বলল যে সিদ্ধান্ত অপরাধবোধ বা রাগে নেওয়া যায় না। প্রতিটি সিদ্ধান্ত কাউকে না কাউকে ভেঙে ফেলে, তাই তা ভেবেচিন্তে নেওয়া উচিত। মীরা বুঝল যে এই লড়াই এখন আর কেবল ভালোবাসার নয়, এটি সম্মান, আত্মসম্মান এবং টিকে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে। রাত গভীর হয়েছিল। বাইরে রাস্তায় গাড়ি কমে গিয়েছিল। ওয়ার্কশপে হলুদ আলো জ্বলছিল। দুজনে চুপচাপ বসেছিল। অপমান হয়ে গিয়েছিল, ক্ষতি শুরু হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন এটা ছিল না যে সমাজ কি করবে। প্রশ্ন এটা ছিল যে তারা নিজেরা কতটা সহ্য করতে পারবে এবং কতদূর পর্যন্ত একসাথে চলতে পারবে। পরের দিন সকালে বিক্রম অনেক আগে উঠে পড়ল। ওয়ার্কশপ তখনও খোলেনি, কিন্তু সে ভেতরে বসে যন্ত্রপাতি দেখছিল, যেন প্রতিটি জিনিস থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সারা রাত তার ঘুম আসেনি। অপমান, বন্ধ হতে থাকা দরজা, ব্যাংকের আওয়াজ, সবকিছু একসাথে তার ভেতরে ঘুরপাক খাচ্ছিল। প্রথমবারের মতো তার এই উপলব্ধি হল যে পরিশ্রম সবসময় সুরক্ষা দেয় না। কিছু লড়াই এমন হয় যেখানে সঠিক হওয়াও যথেষ্ট নয়। বাইরে রাস্তায় মানুষ রোজগার মতো নিজের কাজে যাচ্ছিল। পৃথিবীর তাতে কোনো কিছু আসত যেত না। দুপুরে ব্যাংক থেকে আবার ফোন এলো। এইবার কথা একদম পরিষ্কার ছিল। যদি নির্দিষ্ট সময়ে টাকা জমা না হয় তবে ওয়ার্কশপের যন্ত্রপাতির ওপর ব্যবস্থা নেওয়া হতে পারে। গলায় কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, কেবল নিয়ম ছিল। বিক্রম ফোন রাখল এবং দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সে জানত যে চাইলে এই সবকিছু এক মুহূর্তেই শেষ করতে পারে। মীরার থেকে সাহায্য নেওয়া কঠিন ছিল না, টাকা তার জন্য বাধা ছিল না, কিন্তু বিক্রম ইহাও জানত যে সেই একটি সিদ্ধান্তের পর সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না।
সে সেই মানুষে পরিণত হবে যেমনটা তাকে ভাবা হচ্ছে। সন্ধ্যায় মীরা এলো। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতাও ছিল। সে সরাসরি কথা বলল যে সে তার বাবার সাথে আবার দেখা করেছে। এইবার কোনো তর্ক হয়নি। সে কেবল পরিষ্কার বলেছে যে যদি জীবনে বেছে নিতে হয় তবে সে বিক্রমকেই বেছে নেবে। এটি কোনো চ্যালেঞ্জ ছিল না, কোনো ঘোষণা ছিল না। এটি কেবল ক্লান্ত গলায় বলা এক সত্য ছিল। সে ইহাও বলল যে সম্ভবত তাকে কিছু সময়ের জন্য নিজের পুরনো জগতে ফিরে যেতে হবে, কমপক্ষে আপাতত, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়। বিক্রম তাকে অনেকক্ষণ দেখল। সে বুঝতে পারল যে এটি সেই মোড় যেখান থেকে একটি ভুল সিদ্ধান্ত দুটি জীবন ভেঙে দিতে পারে। সে বলল যে যদি মীরা এই সব কিছু কেবল তাকে বাঁচানোর জন্য করছে, তবে সে এই সম্পর্ককে বোঝায় পরিণত করবে। ভালোবাসার মানে কারো পুরো পৃথিবী জ্বালিয়ে দেওয়া নয়। মীরা ধীরে ধীরে জবাব দিল যে সে কোনো দয়া বা বলিদানের কথা বলছে না। সে কেবল প্রথমবারের মতো নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে চায়, ভয় আর লোক দেখানো বিষয় ছাড়াই। কিছুক্ষণ দুজনে চুপ করে বসে রইল। বাইরে হালকা বাতাস বইছিল। তারপর বিক্রম সেই কথাটি বলল যা তার জন্যেও সহজ ছিল না। সে বলল যে সম্ভবত এখন সবচেয়ে সঠিক পথ হল তারা কিছু সময়ের জন্য আলাদা থাকুক। পালানোর জন্য নয়, বরং এটা বোঝার জন্য যে তাদের সম্পর্ক চাপ ছাড়াই টিকতে পারে কিনা। এই দূরত্ব শাস্তি হবে না, বরং এক পরীক্ষা হবে। মীরার চোখ ভরে এলো। তার কাছে এই সিদ্ধান্ত হারের মতো মনে হল, কিন্তু সেই জানত যে বিক্রম যা বলছে তাতে স্বার্থ নয়, সম্মান আছে। সেই রাতে তারা ঠিক করল যে মীরা আপাতত তার বাবার বাড়িতে ফিরে যাবে এবং বিক্রম একা পরিস্থিতির মোকাবিলা করবে। কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো না, কোনো সময় ঠিক হলো না। কেবল এটুকু বলা হলো যে যদি পথ তাদের আবার মেলায়, তবে তা বাধ্যবাধকতা নয়, বরং সত্যিকারের পছন্দ হবে। মীরা যাওয়ার সময় থামল। সে বলল যে সে অপেক্ষা করবে। বিক্রম কোনো জবাব দিল না, কেবল মাথা নাড়ল। দরজা বন্ধ হওয়ার পর ওয়ার্কশপে গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। বিক্রম চেয়ারে বসল, চোখ বন্ধ করে নিল। সে জানত না যে সে সঠিক সিদ্ধান্ত নিল নাকি নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করল। সে কেবল এটুকু জানত যে সে নিজের নীতি বিক্রি করেনি। বাইরে শহরের আলো ঝিকমিক করছিল। কোথাও মীরা নিজের পুরনো জগতে ফিরে যাচ্ছিল, আর এখানে একজন মানুষ নিজের জীবন আবার নতুন করে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছিল। এটি শেষ ছিল না, এটি সেই রাস্তার শুরু ছিল যেখানে সামনে এগিয়ে গিয়ে হয়তো সবকিছু ভেঙে যায়, অথবা আগের চেয়েও বেশি সত্যের সাথে জুড়ে যায়। মীরা চলে যাওয়ার পর ওয়ার্কশপ আগের চেয়েও বেশি নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এখন সেখানে কেবল যন্ত্রপাতির আওয়াজ নয়, বরং সেই অভ্যাসের প্রতিধ্বনি ছিল যা দুজন মানুষ মিলে তৈরি করেছিল। বিক্রম রোজগার মতো সকালে তাড়াতাড়ি আসত, শাটার খুলত, ঝাড়ু দিত, মেশিন পরিষ্কার করত, কিন্তু কাজ খুব কম রয়ে গিয়েছিল। যে অল্প কিছু গ্রাহক বাকি ছিল তারাও ধীরে ধীরে কমতে লাগল। শহরে কথা ছড়িয়ে গিয়েছিল। কেউ সরাসরি কিছু বলত না, কিন্তু সবাই বুঝতে পারছিল যে এটি কেবল বাজারের মন্দা নয়, যেন কেউ ইশারা করে দিয়েছে আর জিনিসগুলো নিজে থেকেই বিগড়াতে শুরু করেছে। বিক্রম এই সব কিছু অনুভব করত, কিন্তু লড়াই করার উপায় তার কাছে ছিল না। এক দুপুরে সে ভাড়ার নোটিশ পেল। সতর্কতা পরিষ্কার ছিল। টাকার অঙ্ক খুব বড় ছিল না, কিন্তু সেই মুহূর্তে তার পকেটে ততটুকুও ছিল না। সে কাগজটি হাতে নিয়ে অনেকক্ষণ দেখল এবং তারপর হিসাব করতে লাগল। কিছু যন্ত্রপাতি বিক্রি করা যেতে পারত, কিছু মেশিন বন্ধক রাখা যেতে পারত। এটি ভেবে তার বুক ভারী হয়ে গেল। এই মেশিনগুলো কেবল লোহার স্তূপ ছিল না, এর মধ্যে তার পুরো জীবন জড়িয়েছিল। প্রতিটি দাগ, প্রতিটি আঁচড় কোনো না কোনো কঠিন দিনের স্মৃতি ছিল। তবুও সে নিজেকে বোঝাল যে জিনিস চলে যায়, মানুষ বেঁচে থাকা উচিত। সেই সন্ধ্যায় ব্যাংক থেকে শেষ কল এলো। এইবার কোনো আনুষ্ঠানিকতা ছিল না, গলা ছিল সরাসরি। যদি নির্দিষ্ট সময়ে পেমেন্ট না হয় তবে ব্যবস্থা নেওয়া হবে। বিক্রম ধন্যবাদ জানালো এবং ফোন রেখে দিল। সে চেয়ারে বসল, দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে। অনেকক্ষণ সেখানেই থাকল। প্রথমবারের মতো সে সত্যি ভয় পেল, কিন্তু দারিদ্র্যের জন্য নয়। সে ভয় পেল যে কোথাও সে হার মেনে নেওয়ার অভ্যস্ত না হয়ে যায়। সে নিজেকে বলল যে ভয় আসা স্বাভাবিক, কিন্তু থেমে যাওয়া নয়। মীরা দূরে ছিল, কিন্তু তার স্মৃতি পাশে ছিল। অনেকবার বিক্রম ফোন তুলল, তারপর রেখে দিল। সে নিজেকে দেওয়া প্রতিশ্রুতি মনে করল। এই দূরত্বকে চাপে পরিণত হতে দেওয়া যাবে না। সে চাইত না যে মীরা অপরাধবোধ নিয়ে ফিরুক। যদি সে কখনো ফেরে, তবে নিজের সিদ্ধান্তের সাথে ফিরুক।
এই চিন্তা তাকে কিছুটা সামলে নিত, কিন্তু রাতগুলো তবুও লম্বা আর ভারী মনে হতো। একদিন হঠাৎ সেই বৃদ্ধ গ্রাহক এলো, যার গাড়ি বিক্রম বছরের পর বছর ধরে ঠিক করে আসছে। সে গাড়ি ঠিক করালো এবং যাওয়ার সময় কেবল এটুকু বলল যে মানুষ অনেক কথা বলছে, কিন্তু তার ওপর ভরসা আছে। এটি ছোট কথা ছিল, কিন্তু সেদিন বিক্রম প্রথমবারের মতো অনুভব করল যে সবকিছু শেষ হয়ে যায়নি। ভরসা ধীরে ধীরে ভেঙে যায়, আর কখনো কখনো ততটাই ধীরে ধীরে ফিরেও আসে। পরের সপ্তাহে পরিদর্শনের নামে কর্মকর্তারা এলো। কাগজ দেখা হলো, প্রশ্ন করা হলো, ছোটখাটো ত্রুটি বের করা হলো এবং জরিমানা করা হলো। সবকিছু নিয়মের ভেতরেই ছিল। তবুও পরিষ্কার অনুভব করা যাচ্ছিল যে এটি কাকতালীয় নয়, যেন চাপ এখন সরাসরি দেখা যাচ্ছে। বিক্রম তর্ক করল না। সে জানত যে প্রতিবাদ করলে পরিস্থিতি আরও বিগড়াবে। যখন তারা চলে গেল, তখন সে অনেকক্ষণ খালি ওয়ার্কশপে দাঁড়িয়ে রইল। তার মনে হল যেন দেয়ালগুলো তাকে জিজ্ঞেস করছে, এখন কি করবে? সেই রাতে সে এক সিদ্ধান্ত নিল। যদি শহরে তার জন্য জায়গা কম হতে থাকে, তবে সে নিজেই নিজের জায়গা তৈরি করবে। সে আশেপাশের এলাকায় লিফলেট বিলি করা শুরু করল। সস্তা প্রতিশ্রুতির নয়, বরং সৎ কাজের। সে পুরনো গ্রাহকদের ফোন করল, কোনো অভিযোগ ছাড়াই, কোনো রাগ ছাড়াই। কেউ মানা করল, কেউ এড়িয়ে গেল, কিন্তু কেউ কেউ রাজিও হল। এটি খুব কম ছিল, কিন্তু এটি শুরু ছিল। মীরা সেই সময় তার বাবার বাড়িতে ছিল। আরাম ছিল, সুবিধা ছিল, কিন্তু মন ছিল না। প্রতিটি সন্ধ্যায় তার মনে হতো যে সে অন্য কারো জীবনযাপন করছে। সে বিক্রমের কথা ভাবত যে সে কি নিজেকে সামলাতে পারছে কিনা। সে জানত যে এই দূরত্ব কেবল সময় চাচ্ছে না, এটি ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে দুজনেরই। ওয়ার্কশপে গভীর রাত পর্যন্ত কাজ করতে করতে বিক্রম নিজেকে বলল যে যদি তাকে পড়তেও হয়, তবে দাঁড়িয়ে থেকে পড়বে। সে জানত না সামনে কি হবে, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে সে না বিক্রি হয়ে না মাথা নত করে এগিয়ে যাবে। পথ কঠিন ছিল, সে একা ছিল, কিন্তু এটাই তার পথ ছিল। আর কোথাও না কোথাও এই অন্ধকারের মধ্যেই এক নতুন ভোরের সম্ভাবনা চুপচাপ নিঃশ্বাস নিচ্ছিল। সময় ধীরে ধীরে সামনে এগোচ্ছিল। ওয়ার্কশপে ভিড় তখনও ফিরে আসেনি, কিন্তু নিস্তব্ধতাও আগের মতো ছিল না। বিক্রম প্রতিটি সকালে সেই একই শৃঙ্খলার সাথে আসত, যেন এটি অভ্যাস নয়, দায়িত্ব। হাত ক্লান্ত হতো, পিঠ ব্যথা করত, কিন্তু মন এখন আর ভাঙত না। আশেপাশের এলাকা থেকে কিছু নতুন গ্রাহক আসতে শুরু করেছিল। কেউ ট্যাক্সি ড্রাইভার, কেউ ডেলিভারি বয়, কেউ পুরনো স্কুটার নিয়ে। তারা বেশি টাকা দিত না, কিন্তু ভরসা নিয়ে আসত। আর এই ভরসার মধ্যেই বিক্রম আবার পায়ের নিচে মাটি অনুভব করতে শুরু করেছিল। সম্ভবত শহরে এখন আর কারও তাকে ভেঙে ফেলার আগ্রহ নেই, অথবা সম্ভবত কেউ বুঝে গেছে যে তাকে দাবিয়ে রাখা যেতে পারে, কিন্তু বাঁকানো সম্ভব নয়। এই দিনগুলোতেই এক দুপুরে এক যুবক ওয়ার্কশপে এলো। বয়স বড়জোর ২২-২৩ বছর। চোখে শেখার অস্থিরতা আর হাতে ইতস্তত ভাব। সে বলল যে গাড়ির ওপর তার আগ্রহ আছে, কাজ শিখতে চায়, কিন্তু টাকা দিয়ে ট্রেনিং নেওয়া তার পক্ষে সম্ভব নয়। বিক্রম তাকে দেখল, কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল যে যদি পরিশ্রম করতে ভয় না লাগে, তবে কাল থেকে চলে এসো। কোনো ফি লাগবে না, কেবল সততা চাই। যুবকের চোখে উজ্জ্বলতা চলে এলো। এটি কোনো বড় ঘোষণা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, কেবল একটি ছোট পদক্ষেপ। কিন্তু সেই মুহূর্ত থেকেই ওয়ার্কশপে কিছু একটা বদলাতে শুরু করল। দিন কাটতে লাগল। এখন ওয়ার্কশপে ২ জন মানুষ কাজ করতে লাগল। কাজ কিছুটা বাড়ল, গতি কিছুটা উন্নত হল। বিক্রম সেই ছেলেটিকে সেই সব কথা শেখাত যা একসময় তার দাদি তাকে শিখিয়েছিলেন। জিনিস ফেলে দেওয়ার আগে বোঝো, সমস্যা প্রায়ই সেখানে থাকে না যেখানে দেখা যায়, বরং সেখানে থাকে যেখানে কেউ দেখার চেষ্টা করে না। শেখাতে শেখাতে বিক্রম নিজের ভেতরেও কিছু একটা জুড়ে যাওয়ার অনুভব করল, যেন জীবন কেবল কেড়ে নেয় না, ফিরিয়েও দেয়। ওদিকে মীরা তার বাবার বাড়িতে ছিল। আরাম ছিল, সুবিধা ছিল, কিন্তু মন অন্য কোথাও আটকে থাকত। প্রথমবারের মতো সে নিজের পুরনো জীবনকে বাইরে থেকে দেখল। রুম, মানুষ, নিয়ম সবকিছু নিজের জায়গায়, কিন্তু মন থেকে দূরে। এক সন্ধ্যায় সে খবরের কাগজে একটি ছোট খবর দেখল। এক কোণায় লেখা ছিল যে শহরের বাইরের এলাকার একটি ছোট ওয়ার্কশপ সৎ কাজ এবং বিনামূল্যে প্রশিক্ষণের জন্য পরিচিত হতে শুরু করেছে। নাম পড়তেই তার বুক ধড়ফড় করতে লাগল। সে ফোন তুলল, আবার রেখে দিল। সে ঠিক করেছিল যে অকারণে হস্তক্ষেপ করবে না, কিন্তু এটা জেনে যে বিক্রম ভেঙে পড়েনি, তার ভেতরে প্রথমবারের মতো প্রশান্তি নামল। ইতিমধ্যে চাপ সত্যি কমতে শুরু করল। কোনো নতুন নোটিশ এলো না, কোনো হঠাৎ ফোন নয়, যেন বাতাসের দিক বদলে গেছে। বিক্রম এটা বোঝার চেষ্টা করল না। সে স্বস্তি নিয়ে কোনো প্রশ্ন তুলল না, কেবল কাজ করে গেল।
ধীরে ধীরে কিছু পুরনো গ্রাহক ফিরতে শুরু করল। কেউ বলল যে অনেক শুনলাম, অনেক দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত কাজই তো আসল। কেউ বলল যে সততা এখনও বিকয়, তবে ধীরে। এক সন্ধ্যায় ওয়ার্কশপ বন্ধ করার সময় বিক্রম আকাশের দিকে তাকাল। দীর্ঘ সময় পর তার মনে হল যে অন্ধকার কিছুটা হালকা হয়েছে। সবকিছু ঠিক ছিল না, কিন্তু সবকিছু শেষও হয়ে যায়নি। তার মীরার কথা মনে পড়ল। যদি পথ তাদের আবার মেলায়, তবে তা বাধ্যবাধকতা নয়, পছন্দ হবে। সেই চিন্তা তার মনকে বিদ্ধ করল, আমার সামলেও নিল। দূরে নিজের রুমে মীরা জানালার পাশে দাঁড়িয়ে শহরের আলোগুলো দেখছিল। দূরত্ব তাকে দুর্বল করেনি, বরং তাকে স্বচ্ছ করেছিল। এখন সে বুঝতে শুরু করেছিল যে সে কি হারাতে চায় না। সে ঠিক করল যে এখন নয়, কিন্তু খুব শীঘ্রই সে নিজে বিক্রমের সাথে দেখা করতে যাবে। কোনো সাহায্যের জন্য নয়, কোনো প্রতিশ্রুতির জন্য নয়, কেবল এটা দেখার জন্য যে তাদের সম্পর্ক কি এখনও সেই সত্যের ওপর দাঁড়িয়ে আছে। কাহিনী এখনও শেষ হয়নি, কিন্তু প্রথমবারের মতো মনে হল যে অন্ধকার পিছিয়ে যাচ্ছে, খুব ধীরে, খুব চুপচাপ। আর কখনো কখনো জীবনের জন্য কেবল এটুকুই যথেষ্ট হয়, একটি ছোট আলো, যা এই ভরসা দেয় যে চলাটা বৃথা যায়নি। সেই সকালে বাতাসে কিছু একটা আলাদা ছিল, না বেশি শীত, না বেশি গরম, যেন আবহাওয়াও কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে থমকে গেছে। বিক্রম ওয়ার্কশপে কাজ করছিল। পাশেই নতুন ছেলেটি দাঁড়িয়েছিল, মনোযোগ দিয়ে প্রতিটি মুভমেন্ট দেখছিল, প্রশ্ন করছিল, শিখছিল। কাজ এখনও খুব বেশি ছিল না, কিন্তু নিয়মিত ছিল। আর এই নিরন্তরতাই এখন বিক্রমের জন্য সবচেয়ে বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছিল। সে শিখে নিয়েছিল যে জীবন সবসময় একসাথে সবকিছু ফিরিয়ে দেয় না, কখনো কখনো কেবল এই ভরসা ফিরিয়ে দেয় যে এগিয়ে যাওয়াটা বৃথা নয়। দুপুরের দিকে একটি সাধারণ গাড়ি এসে থামল। না ছিল জেল্লা, না লোক দেখানো ভাব। বিক্রম মাথা তুলল এবং এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। মীরা গাড়ি থেকে নামল। না ছিল ভারী পোশাক, না সাজসজ্জা, সেই একই সারল্য আর সেই একই স্থিরতা। দুজনে কয়েক সেকেন্ড পর্যন্ত কেবল একে অপরের দিকে তাকিয়ে রইল। না হাসি, না চোখের পানি, যেন এটা পরখ করছে যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কি সেই একই জন, নাকি সময় তাকে বদলে দিয়েছে। মীরা ধীরে ধীরে বলল যে সে কোনো ফলাফলের আশা না করেই এসেছে, অন্তত নিজের থেকে কোনো আশা না বেঁধে, না সাহায্য চাইতে, না প্রতিশ্রুতি দিতে, কেবল এটা দেখতে যে তারা দুজনে কি এখনও নিজেদের চিনতে পারে। বিক্রম চুপচাপ ভেতরে আসার ইশারা করল। ওয়ার্কশপ সেটাই ছিল, কিন্তু এখন কিছুটা বদলানো। একটি নতুন মুখ, যন্ত্রপাতির উন্নত বিন্যাস, আর বাতাসে আবার কাজের গন্ধ। মীরা সব কিছু দেখল, কোনো মন্তব্য না করেই। সে অনুভব করল যে বিক্রম কোনো সাহায্য ছাড়াই নিজেকে সামলে নিয়েছে। তারা পাশের একটি ছোট ধাবায় বসল। চা এলো, সাধারণ, নামহীন এবং লোক দেখানো ভাব ছাড়া। মীরা জানালো যে বাবার বাড়িতে থাকা সহজ ছিল, নিরাপদ ছিল, কিন্তু সঠিক ছিল না। সেখানে প্রতিটি জিনিস নির্ধারিত ছিল, কিন্তু নিজের ছিল না। সে কারো সাথে লড়াই করেনি, কেবল চুপচাপ দূরত্ব তৈরি করে নিয়েছে। আর সেই দূরত্বই তাকে ভাবার সময় দিয়েছে। বিক্রম জানালো যে পরিস্থিতি এখনও কঠিন, কিন্তু সে প্রতিটি সকালে ভয় ছাড়াই ওঠে, আর এটাই তার জন্য সবচেয়ে বড় পরিবর্তন। কিছুক্ষণ পর মীরা জিজ্ঞেস করল যে এই দূরত্ব তাদের আরও দূরে নিয়ে গেল নাকি কাছে। বিক্রম সঙ্গে সঙ্গে জবাব দিল না। সে বলল যে দূরত্ব তাদের একটি আয়না দিয়েছে। তাতে সে দেখেছে যে সে কত দূর পর্যন্ত ঝুঁকতে পারে আর কোথায় পারে না। সে ইহাও বুঝেছে যে ভালোবাসার মানে কেবল সাথে থাকা নয়, বরং সঠিক সময়ে থমকে যাওয়াও হয়। মীরা মাথা নাড়ল। সে বুঝছিল। সে এটা বলেনি যে সে ফিরে এসেছে, আর বিক্রমও এটা বলেনি যে সে তাকে আটকে রাখুক। দুজনে কেবল এটুকু ঠিক করল যে তারা আবার দেখা করতে থাকবে, লুকিয়ে না থেকে, চাপ ছাড়াই। যদি কিছু তৈরি হয় তবে নিজের গতিতে হবে। ওয়ার্কশপ ফিরে বিক্রম আবার কাজ শুরু করে দিল। মীরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর চলে যেতে লাগল। যাওয়ার সময় সে কেবল এটুকু বলল যে এখন সে ভয় থেকে সিদ্ধান্ত নেবে না। সাথে থাকুক বা আলাদা, সে সত্যের সাথে থাকবে। বিক্রম তাকে চলে যেতে দেখল, এবং প্রথমবারের মতো তার কোনো কিছুকে ধরার তাড়া হল না। তার মনে হল যে যদি এই সম্পর্ক টেকে, তবে নিজে থেকেই ফিরে আসবে। সন্ধ্যা নামছিল। আকাশে হালকা কমলা রেখা ফুটে উঠেছিল। শাটার বন্ধ করার সময় বিক্রম অনুভব করল যে একাকিত্ব এখন আর আগের মতো নেই। সবচেয়ে কঠিন সময় পেছনে ফেলে আসা হয়েছে। সামনের পথ সহজ হবে না, কিন্তু এখন সে জানে যে সে এটি একা হলেও পার করতে পারবে।
আর যদি কেউ সাথে চলে তবে বাধ্য হয়ে নয়, বরং পছন্দ করে। কাহিনী কোনো বড় ঘোষণা ছাড়াই এগিয়ে চলছিল। কেবল দুটি জীবন যারা ভেঙে গিয়েও নিজের চেহারা চিনতে শুরু করেছিল, আর সম্ভবত এখান থেকেই তাদের সবচেয়ে সত্যিকারের শুরু হতে চলেছিল। পরের কয়েক সপ্তাহে জীবন কোনো অলৌকিক কিছু করেনি, কিন্তু থেমে নিঃশ্বাস নেওয়ার জায়গা অবশ্যই দিয়েছে। ওয়ার্কশপে কাজ ধীরে ধীরে বাড়ছিল, না বড় না শানদার, কেবল সৎ। নতুন ছেলেটি এখন হাতে হাত লাগাতে শুরু করেছিল, ছোটখাটো দায়িত্ব নিজে নিতে শুরু করেছিল, আর বিক্রম তাকে দেখে বুঝে গিয়েছিল যে কাউকে শেখানো মানে কেবল দক্ষতা ভাগ করা নয়, এটি এই ভরসা দেওয়া যে পরিশ্রম দিয়ে জায়গা তৈরি করা যেতে পারে। প্রতিটি সন্ধ্যায় শাটার নামানোর সময় বিক্রম ক্লান্ত অবশ্যই হতো, কিন্তু ভেতরে একটি স্থিরতা থাকত, যেন মাটি এখন আর সরে যাচ্ছে না। মীরা এবং বিক্রম দেখা করতে লাগল, না রোজ, না কোনো নির্দিষ্ট দিনে, কখনো ধাবার চায়ে, কখনো ওয়ার্কশপের বাইরে দাঁড়িয়ে। কথাবার্তা হালকা থাকত, কিন্তু সত্য, না ভবিষ্যতের বড় পরিকল্পনা, না পুরনো ক্ষতের লম্বা অভিযোগ। দুজনেই বুঝে নিয়েছিল যে বেশি কথা বলা প্রায়ই সত্যকে ঢেকে দেয়। মীরা জানালো যে সে বাবার বাড়িতে থাকতে থাকতে সে প্রথমবারের মতো এটা জেনেছে যে আরাম আর শান্তি একই জিনিস নয়। সে ইহাও বলল যে সে নিজের জন্য কাজ খুঁজছে, কোনো পদ বা নাম নয়, কেবল এমন কাজ যেখানে তাকে নিজের ওপর ভরসা করতে হবে। বিক্রম চুপচাপ শুনল এবং হাসল। তার ভালো লাগল যে মীরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখছে, কারো ওপর বোঝা না হয়ে। এক সন্ধ্যায় মীরা পরিষ্কার শব্দে জিজ্ঞেস করল যে যদি সবকিছু ঠিকও থাকে তবে কি তারা সেই জগতে ফিরতে পারবে যেখানে সম্পর্ককে মর্যাদা দিয়ে মাপা হয়। বিক্রম জবাব দেওয়ার আগে ভাবল। সে বলল যে সে কোনো জগতের সাথে লড়াই করতে চায় না, কিন্তু নিজের জগৎ বন্ধকও রাখবে না। যদি সাথে থাকতে হয় তবে নিজের পদ্ধতিতে। মীরা মাথা নাড়ল। সেও ঠিক করে নিয়েছিল যে সে এখন আর কোনো সম্পর্ককে নিজের স্বাধীনতার বিনিময়ে পালন করবে না। এই দিনগুলোতেই একটি খবর এলো, শহরের পুরনো এলাকার একটি ছোট ওয়ার্কশপ বন্ধ হয়ে যাচ্ছে। মালিক বৃদ্ধ হয়ে গেছেন, কাজ সামলানো তার জন্য কঠিন হয়ে পড়েছে। সে বিক্রমের সাথে কথা বলল, যদি সে চায় তবে জায়গা এবং কিছু মেশিন সস্তায় নিতে পারে। কোনো বড় চুক্তি ছিল না, কেবল একটি সম্ভাবনা। বিক্রম অনেক রাত হিসাব নিকাশ করে কাটিল, আয়, ব্যয়, ঝুঁকি। ভয় এখনও ছিল, কিন্তু এইবার আন্দাজটা পরিষ্কার ছিল। অবশেষে সে রাজি হল। এটি লাফ দেওয়া ছিল না, কেবল নিজের পায়ে মাপা এক কদম। মীরা এটা জানতে পারল তো সে সাহায্যের প্রস্তাব দিল না। সে কেবল বলল যে সে সাথে গিয়ে জায়গাটি দেখতে চায়। দুজনে সেখানে গেল। ধুলোবালি, পুরনো মেশিন, ভাঙা মেঝে, কিন্তু বাতাসে সম্ভাবনা ছিল। মীরা চারদিকে দেখল এবং প্রথমবারের মতো তার মনে হল যে এটি তার জায়গাও হতে পারে, নাম এবং আড়ম্বর ছাড়াই। সে বলল যে সে এখানে নিজের জন্য ছোট কাজ শুরু করতে চায়, গ্রাহকদের সাথে কথা বলা, হিসাব নিকাশ শেখা, দৈনন্দিন দায়িত্ব পালন করা। কোনো মালিকানা দাবি নয়, কেবল পরিশ্রমে অংশীদারিত্ব। বিক্রম রাজি হল। এটাই তো সে চেয়েছিল, সাথে থাকা, লেনদেন ছাড়াই। কিছুদিন পর মীরা তার বাবার সাথে দেখা করল। কোনো লড়াই হল না, সে কেবল বলল যে সে নিজের জীবন নিজের পদ্ধতিতে বাঁচতে চায়। বাবা বললেন যে পথ কঠিন হবে। মীরা জবাব দিল যে সহজ পথ তার কখনো নিজের মনে হয়নি। কথা সেখানেই শেষ হয়ে গেল, না আশীর্বাদ না অভিশাপ, কেবল একটি সত্য যা বলা হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় ওয়ার্কশপে কাজ শেষ হওয়ার পর দুজনে বসে রইল। শাটার অর্ধেক নামানো ছিল, বাইরের আলো ভেতরে চুঁইয়ে আসছিল। মীরা জিজ্ঞেস করল যে এখন কি তারা একে কোনো নাম দেবে। বিক্রম বলল যে নামের আগে কাজকে টিকতে দেওয়া উচিত, যদি সম্পর্ক টেকে তবে নাম নিজেই পাওয়া যাবে। মীরা হাসল। তার মনে হল যে এই জবাব ভয়ে থেকে নয়, বরং বোঝাপড়া থেকে এসেছে। সেই রাতে দুজনে ঠিক করল যে তারা সাথে চলবে, না জয় দেখানোর জন্য, না কাউকে কিছু প্রমাণ করার জন্য, কেবল এই কারণে যে সাথে চলাটাই এখন তাদের কাছে সত্য মনে হচ্ছে। বাইরের শহর সেই একই ছিল, প্রশ্নও একই ছিল, কিন্তু ভেতরে নির্বাচন পরিষ্কার হয়ে গিয়েছিল। আর কখনো কখনো কাহিনীর সবচেয়ে মজবুত মোড় সেটাই হয় যেখানে কোনো শোরগোল থাকে না, কেবল একটি শান্ত এবং সৎ হ্যাঁ। সময় আরও একবার শোরগোল ছাড়াই মোড় নিল। না কোনো বড় পরীক্ষা এলো, না কোনো হঠাৎ উপহার, কেবল দিন কাটতে লাগলো যেমন সাধারণ মানুষের জীবনে কাটে। নতুন ওয়ার্কশপ পুরোপুরি শুরু হয়ে গিয়েছিল। জায়গা এখনও সাধারণ ছিল, দেওয়ালের রং চটে যাওয়া, মেঝেতে তেলের দাগ, কিন্তু কাজ সৎ ছিল এবং পরিবেশ ছিল নিখাদ। বিক্রম এখন আগের চেয়ে অনেক বেশি নয়, কেবল সামান্য বেশি স্থির ছিল।
ঋণ ধীরে ধীরে শোধ হচ্ছিল, কাজ ধীরে ধীরে বাড়ছিল, আর সবচেয়ে বড় কথা, তাকে প্রতিটি সকালে এই ভয় পেতে হতো না যে আজ সব শেষ হয়ে যাবে। মীরা এখন ওয়ার্কশপের অংশ হয়ে গিয়েছিল। কোনো নাম বা পদের ছাড়াই সে গ্রাহকদের সাথে কথা বলত, হিসেব শিখত, কখনো কখনো নতুন ছেলেদের বোঝাতো যে এখানে কাজ কিভাবে হয়। তার হাত এখন প্রায়ই তেলে মাখামাখি থাকত, নখে গ্রিজ ঢুকে যেত, কিন্তু তার মুখে সেই শান্তি ছিল যা আগে কোনো দামি রুমে পাওয়া যায়নি। অনেকবার ক্লান্ত হয়ে সে চেয়ারে বসে পড়ত এবং বলত যে এই ক্লান্তি অদ্ভুত, ব্যথা দেয় কিন্তু শূন্য করে না। বিক্রম তাকে দেখত এবং মনে মনে বুঝে যেত যে সে সঠিক নির্বাচন করেছে। ধীরে ধীরে মানুষের মধ্যেও পার্থক্য চোখে পড়তে লাগল। যারা আগে হাসত তারা এখন সম্মানের সাথে কথা বলতে শুরু করল, যারা সন্দেহ করত তারা এখন ভরসা করতে শুরু করল। কেউ এটা জিজ্ঞেস করেনি যে মীরা আগে কে ছিল, কেউ এটা জানার চেষ্টা করেনি যে বিক্রম কি হতে পারত। তারা কেবল সেটাই ছিল যা সামনে দেখা যেত, দুজন মানুষ যারা কাজ করে, ভুল করে এবং প্রতিটি দিন একটু ভালো হওয়ার চেষ্টা করে। এক সন্ধ্যায় যখন ওয়ার্কশপ তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, দুজনে পাশের মাঠে বসল। আকাশ পরিষ্কার ছিল, তারা দেখা যাচ্ছিল। মীরা ধীরে ধীরে জিজ্ঞেস করল যে তার কি কখনো আফসোস হয় সেই জীবন ছাড়ার জন্য। বিক্রম জবাব দিল না, সে প্রশ্নটা মীরাকেই ফিরিয়ে দিল। মীরা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল যে আফসোস তখন হয় যখন মানুষ নিজের জীবন অন্য কারো শর্তে বাঁচে। এখানে সবকিছু কঠিন, কিন্তু নিজের। বিক্রম মাথা নাড়ল। এই জবাব তার জন্যেও যথেষ্ট ছিল। কয়েক মাস পরে তারা বিয়ে করে নিল। কোনো বড় প্রস্তুতি ছিল না, কোনো লোক দেখানো বিষয় ছিল না। ওয়ার্কশপের ছেলেরা, কিছু প্রতিবেশী, ২-৪ জন পুরনো বন্ধু। মীরা সাধারণ শাড়ি পরল, বিক্রম সেই পরিষ্কার শার্টটি যা সে বিশেষ উপলক্ষে পরে। কোনো ভাষণ হল না, কোনো প্রতিশ্রুতি বলা হল না। সব কিছু তেমনই হল যেমন তাদের জীবন চলেছিল, শান্ত, সৎ, কারো কাছে কিছু প্রমাণ না করেই। বিয়ের পরেও অনেক কিছু সহজ হল না। কাজের দিনগুলো লম্বা ছিল, টাকা এখনও গুণে খরচ করতে হতো, ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ছিল। কিন্তু পার্থক্য এই ছিল যে এখন তারা দুজনেই জানত যে কঠিন সময় একা সহ্য করতে হবে না। যখন একজন ক্লান্ত হতো, অন্যজন সামলে নিত। যখন একজন টলমলে হতো, অন্যজন চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকত। অনেক বছর পর যখন কেউ তাদের জিজ্ঞেস করত যে সেদিন গ্যারেজে ২০ মিনিটে কি বদলেছিল, তারা মুচকি হেসে দিত। আসলে বদলে যাওয়াটা কোনো ইঞ্জিনের ছিল না, বদলে গিয়েছিল সেই চিন্তা যে মানুষের দাম তার মর্যাদা দিয়ে নয়, বরং তার সিদ্ধান্ত দিয়ে নির্ধারিত হয়। টাকা জরুরি, কিন্তু মানুষ তার চেয়ে বড়। ভালোবাসা তখনই টেকে যখন তা চুক্তিতে পরিণত হয় না। আর সম্ভবত এটাই এই গল্পের শেষ নয়, বরং সারমর্ম ছিল। জীবন সবসময় জয় আর হারে বিভক্ত হয় না। কখনো কখনো তা কেবল এই শিক্ষা দেয় যে যদি আপনি সত্যের সাথে দাঁড়িয়ে থাকেন, তবে পথ যদিও লম্বা হয়, তবুও তা চলার যোগ্য অবশ্যই হয়। যদি এই কাহিনী আপনাকে ছুঁয়ে গিয়ে থাকে, তবে আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। আপনি কি এমন জীবন বেছে নিতে পারতেন যেখানে অল্প আছে কিন্তু নিজের আছে? চ্যানেলটিকে পছন্দ করুন, শেয়ার করুন এবং সাথে থাকুন, কারণ প্রতিটি কাহিনী ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ কেউ তা শোনার না থাকে।